যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন চলমান আলোচনার যে অগ্রগতি সেটাকে ধরেন বিঘ্নিত করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া বা এই আন্দোলনের মুখে এমন বক্তব্য দেওয়া যেটা আন্দোলনকে আরও হচ্ছিল বেগবান করে, এটা প্রো ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে আমরা কোনোভাবেই আশা করিনি। এখানে আমি মনে করি যে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর তারও পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। গতরাতে ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। শোনা যাচ্ছে কেউ একজন নিহত হয়েছে, একাধিক ছাত্র আহত হয়েছে। এর আগে ওই দিনই সকালবেলায় 11টার সময় শিক্ষকদের উপরে পুলিশের লাঠি হামলা। সার্বিক এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, গত রাতে যে ঘটনাটি ঘটেছে এটা তো হচ্ছিল শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত। তো সেখানে আমরা মানে আশা করেছিলাম এবং দেশবাসীও আশা করেছিল যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন উনি হয়তো একটা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন এই সংকট নিরসনের জন্য। আর তারপরে আমরা দেখলাম যে এই সংকটটা কেন ঘনীভূত হলো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন ছাত্রদের একটা প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল এবং সাক্ষাৎকালীন তিনি ছাত্রদের সাথে যে ধরনের আচরণ করা উচিত ছিল এই ধরনের আচরণ করেন নাই। ওনার আচরণের কারণে ছাত্ররা উত্তেজিত হয় এবং এটাই কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তাদের যে আন্দোলনকে তারা এটা বেগবান করে। তো যেখানে তিনি হলো যে একজন শিক্ষক, যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন বা প্রো ভাইস চ্যান্সেলর বলেন, তারা তো হলো যে এমনভাবে কথা বলবেন যাতে হলো যে কেউর মধ্যে যদি কোনো ধরনের ক্ষোভ থাকে তাহলে সেটা যেন প্রশমিত হয়। কিন্তু আমরা দেখলাম যে তাদের ক্ষোভের প্রশমন না করে তিনি এমনভাবে তাদের সাথে কথা বললেন যে তারা আরও উত্তেজিত হয়ে গেল। তো আমার মনে হয় আর কি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার ওনারা তো ওনাদের আগমন পরবর্তী ওনারা সকল ক্ষেত্রে আমরা দেখেছি যে পরিবর্তন ঘটিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, তারপরে প্রো ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, তারপরে যে ট্রেজারার প্রভৃতি পদে, রেজিস্ট্রার প্রভৃতি পদে তারা পরিবর্তন ঘটিয়েছে। তো এখানে যে আমরা সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে সৎ, যোগ্য, দক্ষ এবং উপযুক্ত লোকের কোনো অভাব নাই। কিন্তু এই যে ধরেন এই বিশ্ববিদ্যালয় বলেন বা উপদেষ্টা পদে এমন কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত না যার মধ্যে যোগ্যতার ঘাটতি আছে বা দক্ষতার ঘাটতি আছে। এবং এটা যে ছাত্রদের যে আন্দোলন, এটা ধরেন তারা চাচ্ছে যে এই যে 7টা বিশ্ববিদ্যালয় তারা যে তাদের একটা পৃথক বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা এটা জাস্ট প্রশাসনিক, মানে প্রত্যেকটা কলেজ যেটা আছে এই যে 7টা কলেজের জায়গায় থাকবে সেটাই তাদের ক্যাম্পাস। এটা যে জাস্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে তাদের যে এই প্রশাসনিক কার্যক্রম, এটা যে একটা ভিন্ন কার্যালয় থেকে এটা পরিচালিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে না। তো এটা তো ধরেন এই ব্যাপারে এর আগেও সরকারের সাথে এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে এবং সেখানে অনেক অগ্রগতি হয়েছে। তো একটা চলমান যে আলোচনা বা আলোচনার যে অগ্রগতি সেটাকে ধরেন বিঘ্নিত করে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া বা এই আন্দোলনের মুখে এমন বক্তব্য দেওয়া যেটা আন্দোলনকে আরও বেগবান করে, এটা প্রো ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে আমরা কোনোভাবেই আশা করিনি। এখানে আমি মনে করি যে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর তারও পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। এবং এটা আমি এই যে ফেসবুকে দেখলাম যে সকলেই আশা করেছিল যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা উপদেষ্টার দায়িত্বে যিনি নিয়োজিত তিনি এটার কার্যকর এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বা শিক্ষা মন্ত্রণালয় সামগ্রিকভাবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন নাই। এবং এটা তাদের ব্যর্থতার কারণেই প্রাণহানি হয়েছে কিনা আমি জানি না। তবে আমি দেখেছি যে কালকে রাতে আমার একটা টকশো ছিল, টকশো করে আমি যখন বাসায় ফিরছিলাম তখন দেখলাম যে ইডেন কলেজের ছাত্রীরা রাত 12টার পরে তারা রাস্তায় নেমে এসেছে এবং অন্যান্য কলেজের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। এবং আমি টকশোতে যাওয়ার সময় আমাকে ড্রাইভার বলল যে ওদিকের রাস্তাঘাট বন্ধ, যে ঢাকা কলেজের সামনে সব রাস্তাঘাট এবং বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তাঘাট বন্ধ আর কি। তো এখন ধরেন যে কোনো দেশে এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের যদি সমস্যার উদ্ভব হয় তাহলে এই সমস্যাগুলোকে আপনি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করে এই সমস্যা সমাধান করতে হবে এবং সমস্যা উত্তরণে পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে সমস্যা উত্তরণে পদক্ষেপ না নিয়ে বরং সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা কোনোভাবেই প্রত্যাশিত না বা কাঙ্ক্ষিত না। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা কলেজকে বিপরীত দিকে রেখে ঢাকা ভার্সিটির ছাত্রদের পক্ষ নিয়েছে, বিষয়টিকে কীভাবে দেখছেন?
না, এটা তো ধরেন প্রশাসন সবসময় হচ্ছিল নিরপেক্ষ থাকবে। পুলিশ বলেন বা আমাদের যে প্রশাসন বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা বিচার বিভাগ বলেন, এদের কাছে মানুষের প্রত্যাশা কি, তারা হচ্ছিল সবসময় হচ্ছিল তাদের অবস্থান থাকবে হচ্ছিল নিরপেক্ষ। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষেও যাবে না বা ঢাকা কলেজের পক্ষেও যাবে না। যদি এটা হয়ে থাকে তাহলে এটা আমি বলবো যে আমাদের দেশের জন্য এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা এই ধরনের ঘটনা অনভিপ্রেত। সংস্কার না নির্বাচন, কোনটি আগে হওয়া উচিত? এটা ধরেন যে এটা একটা অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের হলো যে ম্যান্ডেট কি, তার ম্যান্ডেট হলো যে যেহেতু বাংলাদেশে নির্বাচন দলীয় সরকারের অধীন নিরপেক্ষ হয় না, সেজন্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলের দাবি ছিল যে আমাদের যে জাতীয় সংসদের যে নির্বাচন, এই নির্বাচনটি যেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় এবং যে সরকারের মানে এই যে আন্দোলনের মাধ্যমে যে সরকারটির বিদায় ঘটেছে তাদেরও কিন্তু এটা হলো যে নির্বাচন বিষয়ে তাদেরও কিন্তু অবস্থান হচ্ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন। এবং আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই যাবৎকাল পর্যন্ত দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে কখনো কিন্তু বিরোধীরা বিজয়ী হতে পারে নাই। তাহলে আমরা মনে করি যে বিরোধী দলের এই দাবিটা হচ্ছিল অত্যন্ত ন্যায্য এবং অত্যন্ত হচ্ছিল সঙ্গত দাবি। তো এখন ধরেন ইতিপূর্বেও বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আগমন ঘটেছিল এবং অন্তর্বর্তী সরকারের যখন সাংবিধানিকভাবে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে তাদেরকে 90 দিন সময় দেওয়া হয়েছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য। তো এখানে 5 মাস অলরেডি কিন্তু অতিবাহিত হয়ে গিয়েছে, তারা নির্বাচন বিষয়ে এখনও কিন্তু কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই। আর সংস্কারের কথা যেটা বলছেন, নির্বাচন বিষয়ে খুব বেশি সংস্কারের প্রয়োজন নাই। আর নির্বাচন বিষয়ে যে সংস্কারের প্রয়োজন সেটা কিন্তু ধরেন একদিনেও সম্ভব বা 5 দিনেও সম্ভব বা সর্বোচ্চ 1 সপ্তাহ সম্ভব। এই সংস্কারের জন্য 3 মাস বা 6 মাস সময় নেওয়ার কোনো আবশ্যকতা নাই। আমাদের যে নির্বাচন বিষয়ে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সংবিধানের যে বর্তমান অবস্থান এবং নির্বাচন বিষয়ক যে আইন আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, সেখানে কিন্তু নির্বাচন বিষয়ে বিস্তারিত সব কিছু বলে দেওয়া আছে। এই আইনের যদি সঠিক প্রয়োগ হয় তাহলে কিন্তু আপনি একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব। আর তাছাড়া এখন যেহেতু দলীয় সরকার ক্ষমতাসীন না, তো আমরা মনে করি যে নির্বাচনকে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে প্রভাবিত করার কোনো ধরনের উদ্যোগ নেওয়া হবে না। তো এখন নির্বাচন কমিশন যদি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা যদি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তরিক হয়, আমি মনে করি না যে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য খুব বেশি সংস্কারের প্রয়োজন আছে। সংস্কার কমিশন যেটা করা হয়েছে এবং তারা যে সুপারিশ প্রস্তুত করে সরকারের কাছে পেশ করেছেন, তো তাদের এই সুপারিশ বিষয়ে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকেই আপত্তি উত্থাপিত হয়েছে। তো এখন এই ধরনের এমন কোনো সংস্কার করা উচিত না যে সংস্কার নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য না বা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য না। আর এটাও আপনাকে দেখতে হবে যে যাদের সমন্বয়ে খালি নির্বাচন কমিশন বিষয়ক না, অন্যান্য সংস্কার কমিশনও গঠন করা হয়েছে, তাদের যোগ্যতা কতটুকু, তাদের দক্ষতা কতটুকু এবং সংস্কার বিষয়ে তারা যথাযথ সুপারিশ করতে কতটুকু সক্ষম। তো আপনি যদি যোগ্য লোক সমন্বয়ে যদি কোনো সংস্কার কমিশন যদি গঠন না করেন, তাহলে এটা তো হচ্ছিল পণ্ড বা বৃদ্ধাশ্রম। আর অতীতের অভিজ্ঞতা বলে যে অন্তর্বর্তী সরকার সংস্কার বিষয়ক অনেক কার্যক্রম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তারা হচ্ছিল এর 75% সংস্কারে কিন্তু তারা এটাকে গ্রহণ করেনি। তো এই ধরনের সংস্কারের তো কোনো প্রয়োজন নাই। যে সংস্কার পরবর্তীতে যারা নির্বাচনে বিজয়ী হবে তাদের কাছে এটা যদি গ্রহণযোগ্য না হয়, আমি কেন সেই সংস্কার করব? যে সংস্কার করা হচ্ছে এটা তো হলো যে অনেক ব্যয়বহুল ব্যাপার, এতে রাষ্ট্রের প্রচুর অর্থ খরচ হচ্ছে। যে অর্থটা ব্যয় হচ্ছে এটা তো হচ্ছিল জনগণ প্রদত্ত করের অর্থ। তো আপনি জনগণ প্রদত্ত করের অর্থ এভাবে যথেচ্ছ ব্যবহার তো হতে পারে না। তো আপনি এই সংস্কার কমিশন করলেন, তাদেরকে প্রচুর বেতন ভাতা দিলেন, সুযোগ সুবিধা দিলেন এবং তারা এই যে 3 মাস বা 6 মাস ব্যাপী সময় নিয়ে একটা সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে পেশ করলো। এই সুপারিশ যদি গ্রহণযোগ্য যদি না হয়, তাহলে এটা হচ্ছিল এইভাবে যে অর্থ ব্যয়, এটা আমি মনে করি যে এটা হচ্ছিল পণ্ডশ্রম এবং এটা হচ্ছিল মানি থ্রোন ইন দ্য ওয়াটার। এটা কখনো মানে কাঙ্ক্ষিত নয় বা প্রত্যাশিত নয়। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি
আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনে তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।